জাতিসংঘে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন উপস্থাপন, ছাত্র জনতা হত্যা নিরপেক্ষ তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। জেনেভায় মানবাধিকার কমিশনে আসিফ নজরুল। শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারও বিচার করতে পারবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। বললেন, টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হলেও আস্থার সংকট হবে না। গুলশানের একটি বাসায় দুর্বৃত্তদের হামলা, লুটপাট, ৩ জন কারাগারে। মব জাস্টিস বাড়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ। সরকারের জন্য আস্থার সংকট হতে পারে বলে শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জুলাই প্রতিবেদন তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর চালানো হত্যাকাণ্ডের বিষয়ে জেনেভায় মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রতিবেদন তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যা নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে জুলাই অভ্যুত্থানের প্রতিবেদন তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার কমিশন বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। প্রতিবেদনে গত বছরের জুলাই আগস্ট মাসে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালায় বলে তুলে ধরা হয়। আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পিতভাবে জড়িত বলেও নিজের প্রতিবেদনে তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। It's a huge chance for the country at this pivotal time to deal with its past, to overcome its past, to reach a moment of healing and truth-telling, and that includes each and everyone within the society of Bangladesh. এরপর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করার কথা জানান। বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ডে আইন সংশোধনের কথাও জানান আইন উপদেষ্টা। Of the struggle and sacrifice of Bangladeshi people, particularly during the July uprising. The team's report rightly identifies extensive, horrendous and grave human rights violations, including extrajudicial killing, arbitrary arrest, torture, and disproportionate use of force by the ousted ruling party during July-August massacre. Although this report was a result of human rights investigation, its finding and the evidences it collected would be pivotal for the accountability process for the atrocities and crimes committed. Ladies and gentlemen, I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের প্রতিনিধি হয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মুগ্ধের ভাই স্নিগ্ধ সহ বেশ কয়েকজন তাদের অভিজ্ঞতা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে তুলে ধরেন। From this tragedy, a new slogan has emerged in Bangladesh, that is Abu Said Mugdho শেষ হয় নাই যুদ্ধ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। When we are tired, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার করা হবে বলে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। জানান, আয়নাঘরকে জাদুঘরে রূপান্তর করা হবে। রিপোর্ট করছেন চন্দ্রিকা মজুমদার। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডাররা। সম্প্রতি জাতিসংঘের তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই বিক্ষোভকারীদের হত্যা করা হয়। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার সকল মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ আছে সরকারের কাছে। গুম এবং জুলাইয়ের ছাত্র জনতা হত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ আমাদের কাছে আছে। সে শারীরিকভাবে উপস্থিত থাক বা না থাক, তার বিচার হবে। শুধু সে নয়, তাকে যারা সহযোগিতা করেছে, তার পরিবারের সদস্য, তার আশ্রিত ব্যক্তি এবং সহযোগী সবার বিচার করা হবে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে আমরা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি। আন্তর্জাতিক আইন অনুযায়ী দিল্লির উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া।
and all the people who were associated with her. সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, সময় স্বল্পতার কারণে মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার বিচার শেষ করতে না পারলেও বিচারিক প্রক্রিয়া শুরু করবে তার সরকার। We cannot guarantee because আমরা মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার বিচার শেষ করতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই, কারণ আমাদের সরকারের মেয়াদ অল্প সময়ের জন্য। তবে আমরা সবার বিচারিক প্রক্রিয়া শুরু করব। হয়তো কারো বিচার শেষ হয়ে যাবে, কারো বিচার প্রক্রিয়া চলমান থাকবে। গুমের সাথে বিগত সরকারের সবাই জড়িত, ফলে কারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে, কারা আদেশ পালন করেছে, আর কারা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই কাজ করতে বাধ্য হয়েছে তা আলাদা করা কঠিন। এজন্যই কাজে কিছুটা দেরি হচ্ছে। প্রধান উপদেষ্টা আরো জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের তৈরি আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর করা হবে। আয়নাঘরকে শুধু মর্মন্তুদ বললে পুরোটা বোঝানো যাবে না। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে নির্জন প্রকোষ্ঠে বন্দী করে রাখতে পারে, নির্যাতন করতে পারে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আয়নাঘরগুলো সেনাবাহিনী এবং পুলিশ এরিয়াতে অবস্থিত। মানুষের বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে এগুলো তারা এখনো উন্মুক্ত করে দেয়নি। তবে আমরা আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর করব, যাতে মানুষ সেগুলো দেখতে পারে। রোহিঙ্গা শিবিরে নানা ধরনের অপরাধ হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামীতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঢাকায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। বিগত 15 বছরের গুম খুন সহ জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। বুধবার বেলা 11টার কিছু আগে তারা ট্রাইব্যুনালে যান। তাদেরকে স্বাগত জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুই মার্কিন কূটনীতিক জুলাই গণহত্যা ও গত 15 বছরে গুম খুন এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সহায়তার প্রস্তাব দেন। ন্যায় বিচার নিশ্চিত হবে সে প্রত্যাশার কথা জানান তারা। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে গত 5 অগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ওসিকে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তা তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার শাস্তি হবে বিচারিক প্রক্রিয়ায়, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বনানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যত দিন যাচ্ছে সংকট তত বাড়ছে বলে মনে করেন তিনি। বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও তেমন উন্নতি নেই। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সংকট কেটে যাবে বলেও মনে করেন তিনি। হাসিনার তো বিচার আছে, এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক সেটা তো বোঝা মুশকিল। আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটার ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সিআর আবরার। বুধবার বেলা 11টায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 8 অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দাঁড়ালো 23। এদিকে ন্যায় বিচার ও সুশাসনের কারিগর তৈরির শিক্ষা ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। এ সময় এ মন্ত্রণালয়ের বিদায়ী এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হতে পারে এমন সুখবর দেন। রিপোর্ট রুশান নাসরুল্লাহ।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে বুধবার সচিবালয়ে আসেন অধ্যাপক সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয় আয়োজন করে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেখান থেকে এখন পরিস্থিতি কিছুটা ভালো ও গতি এসেছে। জানান, শিক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কাজ করছে সরকার। আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আন্দোলনের মুখে কি সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবি পূরণ না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। শিক্ষকদের বদলির অনিয়ম ও প্রবঞ্চনার বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি। কিছু কিছু শিক্ষক শিক্ষয়িত্রী ঢাকাতে যে অনেকগুলো কলেজ আছে, বড় বড় কলেজ, সেগুলোতে বছরের পর বছর এখানেই থাকেন, এক কলেজ থেকে আরেক কলেজে। সব দখলের মতো ওই পরিচালনা পর্ষদগুলো বদল হয়ে যাচ্ছিল। তখন আমরা সবগুলো পর্ষদ বাতিল করে বেসরকারি স্কুল কলেজে এত সমস্যা, ছোট ছোট সমস্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই শিক্ষা ব্যবস্থায়। আর প্রত্যেক দিন আমি পত্রিকায় কেউ না কেউ বলছে শিক্ষা কমিশন কই, শিক্ষা কমিশন কই। শিক্ষা কমিশন তো অতীতে 10-12টা হয়েছে, 5-6টা হয়েছে বাংলাদেশ আমলে। কোন শিক্ষা কমিশনে এই সমস্যাগুলোর সমাধান করতে পেরেছে? তো এই ছোটখাটো মৌলিক সমস্যাগুলোর সমাধান না করে কয়েকজন মানুষকে বসিয়ে দিয়ে একটা কমিশন করব, কি করবে তারা? এ সময় দায়িত্ব নিয়ে নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, দায়িত্ব পালন চ্যালেঞ্জের হলেও আস্থার সংকট নেই। শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। আমি এটাই মনে করি, এবং আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা একদিনে তৈরি না হলেও সে পথেই এগোতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 200 কোটি টাকা লুকিয়ে রাখা হয়েছে এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের বাড়িতে। এমন খবরে লোকজন জড়ো করে দুর্বৃত্তরা হামলা চালায় গুলশানের বাড়িতে। এর মূলে ছিলেন বাসাটির সাবেক কেয়ারটেকার। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মব জাস্টিস নামে এমন ঘটনা ঘটতে থাকলে মানুষ আস্থা হারাবে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে এমন খবর আসতে থাকে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে হাজির হয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে বাড়ির সামনে গিয়ে মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর চালানো হয় লুটপাট ও বাড়ি ভাঙচুর। এদিকে এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কূটনৈতিক পাড়াখ্যাত গুলশান এলাকায় এমন ঘটনা জন্ম দিচ্ছে নানান প্রশ্নের। তল্লাশির নামে এমন লুটপাটের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এগুলো হতে পারে রগ স্টেট, যেখানে কোনো আইন নাই, ললেসনেস বিরাজ করছে সব জায়গায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নাই। সেই রকম একটা দেশে এই রকম কাজ হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে
গণতান্ত্রিক দেশে যেখানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সম্মানিত ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি এখন রাষ্ট্র ক্ষমতায়, ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই রকম একটা দেশে এইরকম মব জাস্টিস হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে মব জাস্টিসের নামে এমন ঘটনা ঘটতে থাকলে বাড়বে অপরাধ, আস্থা হারাবে আইন শৃঙ্খলা বাহিনী। এখন যদি এটা চলমান থাকে, এটাকে আমি বলবো যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অথবা যারা এটার দেখভাল করছেন তাদের প্রত্যেকের এর দায়ভার নিতে হবে। কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্য বলা যাবে না। দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকায় বাড়ছে মব জাস্টিসের ঘটনা। সরকার অতি দ্রুত ব্যবস্থা না নিলে আস্থা হারাবে তারা, এমনটাই মত এই নিরাপত্তা বিশ্লেষকের। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য দ্বন্দ্বের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি দেশের তৈরি পোশাক মালিকদের বড় করে স্বপ্ন দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে মার্কিন নীতি তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে। এরপরও মার্কিন নীতিতে বিশেষ নজর রাখতে হবে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। 2024 সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে শুধু মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে 7.2 বিলিয়ন ডলার। এটি একক কোনো দেশ হিসেবে সর্বোচ্চ। আর দেশের মোট পোশাক রপ্তানির প্রায় 19% মার্কিন বাজারে হয়। তৈরি পোশাক মালিকদের জন্য যুক্তরাষ্ট্র সবসময় গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসায় বিশ্ব বাণিজ্য নতুন করে মোড় নিচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক যে বক্তব্য বা যে পদক্ষেপ তিনি নিচ্ছেন, বাণিজ্যিক যে পদক্ষেপগুলি নিচ্ছেন, এগুলি বাংলাদেশের জন্য অনেকটা আমরা মনে করি ফেভারেবল। কারণ অন্য দেশগুলি যখন বাধার মুখে থাকবে বা ডিউটি বেড়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু এই ডিউটি স্ট্রাকচার বাড়ানো বা এই ধরনের কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। তো ফলে বাংলাদেশের জন্য কিন্তু সুযোগ, আমাদের কাছে মনে হতে পারে যে সেটা বাংলাদেশের জন্য প্রতিযোগিতার সুযোগ করে দিচ্ছে। যেমন চীনের উপরে বাড়তি যে 25% শুল্ক আরোপ করা হচ্ছে, অথবা একই সাথে ভারতের উপরে বলা হচ্ছে এরকম আরোপ করা হবে, ঠিক একইভাবে জাপানেরকেও হুমকি দেওয়া আছে যে সেখানেও আরোপ করা হবে। এই সুযোগগুলো তৈরি হলেও এটা আপাত একটা সুযোগ, সাময়িক একটা সুযোগ তৈরি করবে। এবং সেটা এই কারণেই যে এই শুল্ক আরোপ করার ফলে আমেরিকাতেই আমদানিকৃত পণ্যের মূল্য বেড়ে যাবে। বিকেএমের সভাপতি দাবি করছেন বাংলাদেশের পোশাক রপ্তানির সক্ষমতা প্রতিযোগী দেশের চেয়ে বেশি। ইন্ডিয়া এবং ভিয়েতনামের চেয়ে অনেক বেশি ডিউটি দিয়ে বর্তমানে মার্কিন বাজারে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ 16.5%, যেখানে ইন্ডিয়ার হচ্ছে 6.5% এবং ভিয়েতনামের হচ্ছে 5.5%। তো বাংলাদেশ সেখানে 16.5 দিয়েই কিন্তু সেখানে কম্পিট করছে। তো এখন যখন চায়না সহ অন্যান্য দেশগুলি, ইউরোপিয়ান কান্ট্রিগুলির উপর যে ডিউটি স্ট্রাকচার নতুন করে দিচ্ছে ট্রাম্প, এটা বাংলাদেশের জন্য সুযোগ। তবে বিশ্লেষকরা মার্কিন শুল্ক নীতির উপর সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের নজর রাখার পরামর্শ দিচ্ছেন। শুধু অন্য দেশের জন্য না, সেটা বাংলাদেশের জন্য কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সেটাও আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা নজরে রাখা দরকার আছে। এবং এক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদের বিশেষ উদ্যোগ থাকা দরকার যে কোন কোন ধরনের উদ্যোগগুলো আগামী দিনে আসছে এবং সেটার প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো তারা যাতে নিয়মিত পর্যবেক্ষণে রাখেন। মার্কিন শুল্ক নীতি দেশটিতে মূল্যস্ফীতি বাড়াতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এই ঘটনায় 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকা প্রকল্পে একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতির। দুদক জানিয়েছে ভুয়া রেকর্ড ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় 13 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। জাতিসংঘে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন উপস্থাপন, ছাত্র জনতা হত্যা নিরপেক্ষ তদন্ত করবে অন্তর্বর্তী সরকার।
জেনেভায় মানবাধিকার কমিশনে আসিফ নজরুল। শেখ হাসিনাকে কাজ করা দাঁড়াতেই হবে স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারও বিচার করতে পারবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিয়ার আবরার। বললেন টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হলেও আস্থার সংকট হবে না। গুলশানের একটি বাসায় দুর্বৃত্তদের হামলা, লুটপাট, 3 জন কারাগারে। মব জাস্টিস বাড়াই বিশেষজ্ঞদের উদ্বেগ। সরকারের জন্য আস্থার সংকট হতে পারে বলে শঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।